আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এখনো স্বৈরাচার ওত পেতে আছে, সতর্ক করলেন তারেক রহমান। কুলিয়ারচরের জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে 2 কৃষকের মৃত্যু। অটো চোরের সালিশের পর বন্ধুর বাড়ি থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার। অষ্টগ্রামে আদালতের আদেশ অমান্য করে পুনরায় দোকান দখলের অভিযোগ, ভুক্তভোগীর ক্ষোভ। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান ফ্রান্স সহ 15 দেশের। নারী এশিয়ান কাপের সূচি চূড়ান্ত, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়? শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি কনভেনশন হল জাতীয় সংবাদ। এখনো স্বৈরাচার ওত পেতে রয়েছে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেলে ঢাকার আশুলিয়ায় শ্রীনগরে বিএনপির আয়োজিত প্রতিবাদ সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পরামর্শ দেন তিনি। তারেক রহমান বলেন, গত বছরেও 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার এমন বর্বরতাকে কারবালার সময়কার বর্বরতার সঙ্গে তুলনা করা যায়। দেশের সব শ্রেণী পেশার মানুষ বিশ্বাস করেছে স্বৈরাচার থাকলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে। এজন্য ইনসাফ ভিত্তিক ও ন্যায্যতার রাষ্ট্র গড়তে জুলাইয়ের আত্মহতি। ন্যায্যতার রাষ্ট্র গড়ে তুলতে গণতান্ত্রিক সরকার দরকার উল্লেখ করে তিনি বলেন, নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারলেই সেটা সম্ভব হবে। একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম মাধ্যম হচ্ছে নির্বাচন। বিএনপি বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করেছে, যাতে প্রতিটি নাগরিক নিজ পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পায়। এতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং রাষ্ট্রের জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শাহাব উদ্দিন ও মোহাম্মদ মজনু মিয়া নামে 2 কৃষকের মৃত্যু হয়েছে। মোহাম্মদ শাহাব উদ্দিন উপজেলার রামদি ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত মোহাম্মদ আসিমের ছেলে। অপরদিকে মোহাম্মদ মজনু মিয়া কুলিয়ারচরের পোষ শহরের তারাকান্দি পূর্বপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে। তারা দুইজনেই কৃষি কাজ করতেন। গতকাল বিকেল 4:30টার দিকে উপজেলার রামদি ইউনিয়নের তারাকান্দি বন্দে নিজ নিজ জমিতে কৃষিকাজ করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আদনান আখতার জানান, হাসপাতালে 2টি মৃতদেহ নিয়ে আসেন পুলিশ। মৃতদেহ দুটি বৈধতায়িত হয়েই মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ময়মনসিংহের নান্দাইলে অটো চুরির অভিযোগ নিয়ে সালিশি বৈঠকের পর রিয়াদ নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে তারই এক বন্ধু নাদিমের বাড়ি থেকে। আজ সকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের গারুয়া গ্রামের ভাটুয়াপাড়ার বন্ধু নাদিমের বসতঘর থেকে নান্দাইল মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত রিয়াদ নান্দাইল পৌর এলাকার পোড়াবাড়িয়া মহল্লার আব্দুল লতিফের ছেলে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত বন্ধু নাদিম ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। জানা যায়, কিছুদিন আগে আচারগাঁওয়ের ঘারুয়া গ্রামের হানিফ মিয়া নামে এক ব্যক্তির একটি ইজি বাইক চুরি হয়। এই চুরির সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলবার দুপুরে হানিফের লোকজন রিয়াদকে আটক করে। পরে আচারগাঁও বিলপাড়ার সোহরাবউদ্দিনের বাড়ির সামনে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে আটক রিয়াদ অটোরিকশা চুরির কথা স্বীকার করে এবং জানায় যে এই চুরিতে তার বন্ধু নাদিমও জড়িত ছিল। তাৎক্ষণিকভাবে সালিশের মাতব্বররা নাদিমকেও তার এলাকা থেকে ধরে নিয়ে আসে। খবর পেয়ে নাদিমের মা ময়না বেগম সালিশে উপস্থিত হয়ে দুজনকে ছাড়িয়ে নিজ বাড়িতে নিয়ে যান। ওই রাতে রিয়াদ নাদিমের ঘরেই থেকে যায়। পরদিন সকালে স্থানীয়রা ওই ঘরে রিয়াদের ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। অষ্টগ্রাম উপজেলার এক ব্যবসায়ী আদালতে নিষেধাজ্ঞা আদেশ থাকা সত্ত্বেও নিজের ভাড়া দেওয়া দোকান বারবার জবরদখলের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। ভুক্তভোগী মানিক বণিক জানান, দখলদাররা প্রশাসনের নিষেধাজ্ঞা এবং আদালতের নির্দেশ অমান্য করে তালা ভেঙে দোকান পুনরায় দখলে নিয়েছে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী চলতি বছরের গত 26 জানুয়ারি প্রথম তার দোকানে হামলার ঘটনা ঘটে। এরপর 7 ফেব্রুয়ারি তিনি যে দোকানটি ভাড়া দিয়েছিলেন সেখান থেকে ভাড়াটিয়া জসিমকে জোরপূর্বক বের করে দিয়ে দোকানে তালা লাগিয়ে দেওয়ার চেষ্টা চালায় একটি পক্ষ।
ঘটনার পরপরই ভুক্তভোগীর আরেকজন অংশীদার মোহাম্মদ হুমায়ুন আহমেদ বাজিতপুর আদালতে বটওয়ারা মামলা দায়ের করে এবং আদালত থেকে স্থগিতাদেশ জারি করে। তবে আদালতের আদেশ থাকা সত্ত্বেও বিবাদীরা থেমে থাকেনি। চলতি বছরের 17 জুলাই তারিখে তারা আদালতের আদেশ অমান্য করে আবারও তালা ভেঙে দোকানটি দখল করে নেয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স সহ অন্তত 15টি দেশ। নিউ ইয়র্কে বিশ্বের 15টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক সম্মেলনের পর এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। গতকাল রাতে নিউ ইয়র্কের ওই সম্মেলনের পর যৌথ বিবৃতি দেওয়া হয়। ইসরায়েল ও ফিলিস্তিনের কয়েক দশক ধরে চলা সংঘাতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ওই সম্মেলনের আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব। সম্মেলনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জেন-নোয়েল ব্যারো বলেছেন, নিউ ইয়র্কে অনুষ্ঠিত সম্মেলন থেকে ফ্রান্স ও অন্য 14টি দেশ একসঙ্গে একটি বার্তা দিয়েছে। সেটি হলো, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি এবং যারা এখনো স্বীকৃতি দেয়নি তাদের এতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাপ। মঙ্গলবার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ড্র। বাংলাদেশ পড়েছে বি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ 9 বারের চ্যাম্পিয়ন চীন ও 3 বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী দল, যেখানে তাদের লড়াই করতে হবে শক্তিশালী দলের বিপক্ষে। এছাড়া টুর্নামেন্টের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। গ্রুপ পর্বে বাংলাদেশ 2টি ম্যাচ খেলবে সিডনিতে, একটি পার্থে। আগামী বছরের 3 মার্চ এএফসি এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু করবে আফিদা ঋতুপর্ণারা। 6 মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে। এরপর গ্রুপ পর্বে তাদের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। পার্থ রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে 9 মার্চ। চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। গ্রুপের আরেক দল উজবেকিস্তানের বিপক্ষে মাত্র একটি ম্যাচ খেলেছে লাল সবুজের প্রতিনিধিরা। 2011 সালের ঢাকায় এশিয়ান কাপ বাছাই পর্বের সেই বাংলাদেশ হেরেছিল 3-0 ব্যবধানে। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।